যে কিভাবে করে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান তাকে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় না দেখে মুক্তিযুদ্ধের একটি প্রতি উত্তর হিসেবে দেখা হলো। যখন এক গণহত্যাকারীকে সাথে নিয়ে কেউ আরেক গণহত্যাকারীর বিচার চাইতে গিয়েছে, তখন জুলাইয়ের যেই সামাজিক আত্মিক শক্তি, সেই আত্মিক শক্তি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। আমাদের এখানে তো প্রথম গণ অভ্যুত্থান 2024 না, আমরা 69-এ গণ অভ্যুত্থান করেছি, আমরা 90-এ গণ অভ্যুত্থান করেছি। ঠিক যেমন কোনো কথা বললেই বলা হয় 71-এর বিরোধী, ঠিক একইভাবে বলা হয় জুলাইয়ের বিরোধী। কর্মীরা বিভিন্ন বেনামে তাদেরকে আক্রান্ত করে, তখন সে আক্রান্ত হওয়ার পরেও আমাদেরকে যে ঠিক একই প্ল্যাটফর্মে সেই শক্তিগুলির সাথে বসতে হয়, সেই জন্য তাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। কমরেড, এটাই গণতন্ত্রের কাফফারা, কিচ্ছু করার নাই। আমরা বলতে চাই একটা সহজ প্রশ্ন, যে কিভাবে করে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান তাকে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় না দেখে মুক্তিযুদ্ধের একটি প্রতি উত্তর হিসেবে দেখা হলো। কেন 24-এর সামাজিক যে কন্ট্রাক্ট, সেই সামাজিক কন্ট্রাক্টকে 71-এর যে সামাজিক চুক্তি, তার বিরুদ্ধে দাঁড় করানো একটা অর্কেস্ট্রেটেড রাজনৈতিক অ্যাটেম্প্ট হলো। প্রথম প্রশ্ন হচ্ছে সেই কাজ কারা করলো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেই কাজ কারা ফ্যাসিলিটেট করলো। আমাদের এখানে তো প্রথম গণ অভ্যুত্থান 2024 না, আমরা 69-এ গণ অভ্যুত্থান করেছি, আমরা 90-এ গণ অভ্যুত্থান করেছি। সেই পুরাটা তো একটা ধারাবাহিকতার উপর ভিত্তি করে হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে 90-এর গণ অভ্যুত্থানের পরে কেউ তো 90-এর যে সামাজিক আকাঙ্ক্ষা, তাকে 71-এর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করলো না। 2024 একদল গণহত্যাকারীর আর একদল গণহত্যাকারীকে গণহত্যাকারী বলে পার পেয়ে যাওয়া যে রাজনৈতিক সংস্কৃতি নির্মাণের চেষ্টা করলো, আমরা বলবো জুলাইয়ের ঐক্য ধ্বংস হয়েছে ঠিক সেই জায়গাতে। আমরা বলবো যখন একদিকে বুদ্ধিজীবীরা বলেছে যে আমাদের সমাজটা হবে দায় ও দরদের সমাজ, আর একদিকে আমরা দেখেছি মানুষ তাদের গণহত্যার দায় অস্বীকার করেছে, একদিকে তারা নিজেদের গণহত্যার দায় অস্বীকার করে গিয়েছে, অন্যদিকে তারাই আবার অন্য গণহত্যাকারীদের বিচারের জন্য রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে। এবং যখন এক গণহত্যাকারীকে সাথে নিয়ে কেউ আরেক গণহত্যাকারীর বিচার চাইতে গিয়েছে, তখন জুলাইয়ের যেই সামাজিক আত্মিক শক্তি, সেই আত্মিক শক্তি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। যারা 24-কে 71-এর বিরুদ্ধে দাঁড় করাতে চেয়েছে এবং যারা তাদেরকে এই কাজে ফ্যাসিলিটেট করেছে, তাদের প্রতি ভয়াবহ পরিমাণ ঘৃণা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বন্ধুগণ, জুলাইয়ের চেতনা কি? যদি আমাদের সবার নিজের নিজের আদর্শিক অবস্থান সরিয়ে রেখে অত্যন্ত মেটেরিয়ালিস্টিক্যালি এবং অবজেক্টিভলি চিন্তা করি, তাহলে কয়েকটি জিনিস পাওয়া যায়। জুলাইয়ের সবথেকে চার্টারের কাছ থেকে সবচেয়ে বড় চাওয়া ছিল এটি যে সেটি চুক্তি এবং আইনের মাধ্যমে এমন ব্যবস্থা করবে যাতে আর একটা জুলাই কখনো না আসতে হয়, যাতে আর একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য 1500 মানুষকে জীবন না দিতে হয়। তাহলে সেই ক্ষেত্রে কি করণীয় ছিল? সেই ক্ষেত্রে একটা বড় করণীয় ছিল হচ্ছে পুলিশের সংস্কার। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের যে পুলিশ, সে তার উপনিবেশবাদী কাঠামোতে থেকে যে কাজ রাষ্ট্র সরকার বলে, তার বাইরে কোনো ইন্ডিপেন্ডেন্ট কাজ তার পক্ষে করা সম্ভব হয় না। সে মূলত সরকারের তল্পি বাহক হিসেবেই ফাংশন করে এবং সেভাবেই সে তার কাজ করে। আমরা দেখতে পেয়েছি যে যখন জুলাই অভ্যুত্থান চলছিল, তখন আমাদের আইনজীবী সহযোদ্ধারা কোর্টে গিয়ে রিট করেছেন যে নিরস্ত্র প্রোটেস্টারের উপর লাইভ রাউন্ড বুলেট ছোড়া যাবে কিনা। সেই রিটটি খারিজ হয়েছিল। আপনারা কেউ বলতে পারেন গত 10-11 মাসে সেই রকম কোনো আইন করার কোনো আলোচনা হয়েছে কিনা, যে পুলিশ কতখানি আননেসেসারি ভায়োলেন্স ব্যবহার করতে পারবে, তার ভায়োলেন্সের বিরুদ্ধে ব্যবহার করা তার রেসপন্স প্রপোর্শনেট বা আনুপাতিক হবে, এটা নিশ্চিত করার জন্য কি করা হবে, তার কোনো আলোচনা পুলিশ সংস্কারে এসেছে কিনা? আসে নাই। কারণ এখানে কোনো মেথোডোলজিক্যাল চেঞ্জ নাই, এখানে চেঞ্জ সবটাই অপটিক্যাল। যে তার গায়ের ব্যাজের উপর একটা নৌকা ছিল, এই নৌকা সরায় দাও, তাহলে আসে স্বৈরাচারী থাকবে না। কি অসাধারণ বুদ্ধি! মানে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এখন বাংলাদেশের মানুষের সাথে প্র্যাকটিক্যাল যোগ করতেছে। কালকে দেখলাম প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে, আমি ফার্স্টে অবাক হয়ে গেছি, আমি 2বার চেক করে রিফ্রেশ করে করে দেখছি যেটা কোনো ট্রল আইডি কিনা, যে 18 তারিখ যেই ইন্টারনেট ব্ল্যাক আউট হয়েছিল, সেই ইন্টারনেট ব্ল্যাক আউটের স্মরণে নাকি 1 মিনিট প্রতীকী ব্ল্যাক আউট হবে। এটা দেখে দেখলাম যে ফেসবুকে অন্যান্য মানুষজন বলছে যে তাও ভালো, আপনারা 1 মিনিট প্রতীকী গুলি ছুটতে চান না, তাতেই আমরা খুশি। এখন এই প্র্যাকটিক্যাল যোগ কার সাথে করা হইতেছে? এই প্র্যাকটিক্যাল যোগ নেওয়ার মতো অবস্থা কি বাংলাদেশের মানুষের এই মুহূর্তে আছে? আমরা 10 মাস আগে প্ল্যান করছিলাম, ভাবছিলাম যে একটা নতুন দেশ হবে, সেই দেশে পুলিশ প্রোটেস্টারদের উপরে এইভাবে আক্রমণ করতে পারবে না। এরকম
এরকম ভাবে মানুষকে আক্রমণ করতে পারবে না, আক্রান্ত করতে পারবে না। অথচ আমরা কি দেখলাম? আমরা দেখলাম পুলিশ ঠিক আগের মতোই আছে। গতকালকে পটিয়ার ঘটনায় যারা প্রতিবাদ করলেন তাদেরকে অনেক আগে বলছিলাম, যখন ইন্টারকন্টিনেন্টালের সামনে আমাদেরকে মাইরে আমাদের নামে মামলা দিল তখন বলছিলাম ভাই সাবধান হন। যখন কিনা টিএনজেড এর আন্দোলনে কমরেড দিলীপ রায়কে মানে কি বলবো শ্রমিক আন্দোলন করতে আসার জন্য চোরের মতো মারা হয়েছিল, সেদিন আমরা বলছিলাম যে ভাই মানে সতর্ক হন, খুব বিপদ। আপনারা বুঝতেছেন না, পুলিশ আগের জায়গাতেই আছে এবং পুলিশের শিক্ষার্থীদের উপর শ্রেণীগত ক্ষোভ তৈরি হয়েছে। যেদিন দিলীপ রায়কে ধরে নিয়ে যেয়ে মারা হয়েছে, সেদিন দিলীপ রায়কে জিজ্ঞেস করা হয়েছে 5ই আগস্ট কয়টা পুলিশ মারছিল। এই পুলিশ কিন্তু তখন আপনি ভাবছেন ও বামপন্থীদের মারতেছে, মারুক, সমস্যা নেই, ভারতের দালাল মাল কিছু একটা বলে চালাই দিব, কিন্তু এই জিনিস কখনো এখানে থাকে না। আজকে আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর উপরে যে কাঠামোগত নিষ্পেষণ হচ্ছে, নিশ্চিত থাকেন আজকাল বা পরশু সেই নিষ্পেষণ আপনাদের উপরও এসে পড়বে। কাজেই যখন অন্যরা আক্রান্ত হচ্ছে তখন কথা বলার সংস্কৃতি যেটা তৈরি হওয়ার কথা ছিল সেটা হয় নাই, পুলিশের যে বাড়াবাড়ি বন্ধ হওয়ার কথা ছিল সেটা হয় নাই। আমরা ছাত্রলীগ নিষিদ্ধ করছি, আমরা ছাত্রলীগ নিষিদ্ধ করছি কোন আইনে? সন্ত্রাস বিরোধী আইন 2009। সেই আইনটা কার বানানো? শেখ হাসিনা। এবং যখন শেখ হাসিনা সেই আইন বানাইছিল তখন অপোজিশন পার্টিগুলো পার্লামেন্ট থেকে ওয়াক আউট করে চলে গেছিল, কারণ এই আইনটা অসাংবিধানিক, এই আইনটা একেবারে মধ্যযুগীয়। আজকে আপনি সেই আইন দিয়ে ছাত্রলীগের নিষিদ্ধ করে রাখছেন। এর মধ্যে দিয়ে কি হয়েছে দেখেন, আপনি মেথডোলজিক্যালি আওয়ামী লীগের যে মেথড, সেই মেথড থেকে বাইরে হতে পারেন নাই। আওয়ামী লীগ এখন অনায়াসে এসে বলবে যে হ্যাঁ এই মেথডগুলাই তো পরের জন্য অ্যাপ্লাই করছে, তাহলে আমার দোষটা কি হয়েছিল? আপনি যদি আমার মেথড অ্যাপ্লাই করে আমাকে শাস্তি দেন তাহলে তো প্রমাণিত হয় যে আমার মেথডগুলো ভ্যালিড। আওয়ামী লীগের আমলে সব থেকে বড় একটা অস্ত্র তাদের ছিল অজ্ঞাতনামা মামলা। যে কোনো একটা মামলা 10 জনের বিরুদ্ধে মামলা, 150 জন গায়েবী। এই 150 জনের গায়েবী মামলা একটার পর একটা হচ্ছে এবং সেটা নিয়ে রাষ্ট্রের কোনো কনসার্ন নাই। 200 জনের মামলা, একটা মানুষকে মাত্র 200 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, মানে একটা মানুষকে কয়জন মিলে পারে? দেখা গেল র্যান্ডম 200 জন এবং 200তম আসামি হচ্ছে বাতিঘরের প্রকাশক। মানে এইটা কি একটা ফাইজলামি? মানে এটা গত 11 মাসে কি করছেন আপনারা? এবং যখন এই ধরনের কথাবার্তা বলা হয় তখনই তারা কি করেন? তারা বলেন যে হ্যাঁ একদম একই মেথডোলজি, ও আপনারা এগুলো বলছেন আপনারা জুলাইয়ের বিরোধী। ঠিক যেমন কোনো কথা বললেই বলা হতো 71-এর বিরোধী, ঠিক একইভাবে বলা হয় জুলাইয়ের বিরোধী। আসলে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করতে করতে আমাদের কিছু সহযোদ্ধা নিজের মনের মধ্যে একটা আওয়ামী লীগ তৈরি করে ফেলছেন এবং তারা আওয়ামী লীগের থেকে বড় আওয়ামী লীগে পরিণত হয়েছেন। এর থেকে ট্র্যাজেডি, এর থেকে লজ্জা, এর থেকে ঘৃণার আর কোনো কথা হইতে পারে না। আমি শেষ করে দিব, দুই একটা কথা বলি। বলা হচ্ছে আজাদি, দ্বিতীয় স্বাধীনতা। খুব ভালো কথা। কি থেকে স্বাধীনতা? ভারত থেকে স্বাধীনতা। 4টি কথা না। আচ্ছা, ভারতের সাথে আমাদের যে মানে গোপন চুক্তিগুলি হয়েছিল, এই চুক্তিগুলির কোনটি রিভিল করা হয়েছে এখন পর্যন্ত? আপনারা কেউ জানেন? মানে আমি জানি না, আমি দেখি নাই। বরং আমি দেখতে পাইছি যে রামপালে যে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের মতো চলতেছে। আদানিকে একবার ফিরায় দিয়ে আবার সোনা বাবা করে ডাইকে নিয়ে আসা হয়েছে। আদানির কাছ থেকে আমরা বিদ্যুৎ নিচ্ছি। সীমান্তে যে হত্যাকাণ্ড, সেই সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হয়নি। তাহলে এই যে রেটরিক, এই যে কথায় কথায় ভারতের থেকে আজাদি, এগুলার মূল্য কি? আদতে এগুলা মূল্যহীন। কারণ রাষ্ট্রের ক্ষমতা কাঠামোর ভারসাম্য আনার জন্য যে কাজগুলি করতে হবে, সেই কাজগুলি করলে বাংলাদেশের যে পূর্ববর্তী সামাজিক চুক্তি, সেই সামাজিক চুক্তির বিরুদ্ধে 24কে দাঁড় না করালে যেই কাজগুলি আসলে আমাদের ইন্টারিং করতে চায়, যেমন বন্দর বিদ্যুৎ বিষয়ক অগণতান্ত্রিক বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া, সেই কাজগুলি তারা করতে পারবে না। আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি। সেদিন আমাদের একজন খুব নাম করা চিন্তক ফরহাদ মজার সাহেবও বলছেন যে জেফ্রি স্যাক্স